আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুনতাসির বিন মামুন সাদিল। ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত ফিজিক্স ফার্স্ট পেপার লেকচার নাম্বার 3-তে কাজ ক্ষমতা শক্তি লেকচার নাম্বার 3-তে সবাইকে স্বাগত। সো আজকে লেকচার নাম্বার 3-তে ধারাবাহিকতায় আমরা শিখব পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। ঠিক আছে, কারণ আমরা ইতিমধ্যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ আমরা সম্পর্কে জানি। সো এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ সেটা কীরকম? সাপোজ একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম 2s নিউটন। সো এই বস্তু স্মরণ ঘটে সে এই x1 অবস্থান থেকে এই x1 বিন্দুতে এই x2 বিন্দুতে আসলো, এতটুকু আমরা বুঝছি। এখন দেখো তো ভাই, এই বস্তুটা প্রতি মিটারে মিটারে যখন স্মরণ করবে, প্রতি মিটারে মিটারে এই এফটার পরিবর্তন হবে না, কারণ এটা 2s নিউটন না। এস এর মান যদি 1 মিটার, মানে যতই হোক না কেন স্মরণের মানের উপর এই বলটা নির্ভর করতেছে না। যেহেতু স্মরণের উপর এই বলটা নির্ভর করতেছে, সেহেতু স্মরণের পরিবর্তনের সাথে সাথে বলটার পরিবর্তন হবে। স্মরণের পরিবর্তনের সাথে সাথে বলটার পরিবর্তন হবে। এখন আমায় বলো ভাইয়া, স্মরণটা যদি এ বি সি ডি, স্মরণটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করি, ই এফ, এই কয়েকটা ভাগে ভাগ করলাম। এখন সাপোজ এ পয়েন্টে এফ এর মান 3 নিউটন, বি পয়েন্টে এফ এর মান 6 নিউটন, সি পয়েন্টে এফ এর মান অন্যরকম, ডি পয়েন্টে অন্যরকম। প্রত্যেকটা বিন্দুতে এফ এর মান ভিন্ন ভিন্ন না? এবং এই এফ এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে প্রত্যেকটা বিন্দুতে কৃতকাজকে আমরা সেম পাবো? কৃতকাজ আমরা সেম পাবো না, কারণ এটা পরিবর্তনশীল বল, নট ধ্রুব বল, নট কনস্ট্যান্ট ফোর্স। এটা পরিবর্তনশীল বল, যেহেতু পরিবর্তনশীল বল সেহেতু আমি প্রত্যেকটা বিন্দুতে কৃতকাজ পাবো ভিন্ন ভিন্ন। এখন আমায় যদি ম্যাপ দেওয়া হয় যেখানে একটা বল প্রয়োগ করছে, যে বলটা পরিবর্তনশীল বল, এখন আমাদের কৃতকাজ বের করতে বলছে, তাহলে আমরা কি প্রত্যেকটা বিন্দুতে কৃতকাজ বের করে সবগুলোকে যোগ করব? সবগুলো যোগ করব? এত সময় কি আমাদের আছে? না, আমরা প্রত্যেকটা বিন্দুতে কৃতকাজ বের করবো না, বরং আমরা একবারই কৃতকাজ বের করব। কিন্তু হ্যাঁ, একবার কৃতকাজ বের সেটা একমাত্র ধ্রুব বলের সাথে সম্ভব, কিন্তু পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যখন আমরা কৃতকাজ বের করব তখন আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করব, ওই পয়েন্টের উপর বেস করে আমরা পুরো স্থানটা, মানে পুরো স্মরণটা কৃতকাজটা বের করব। এখন পরিবর্তনশীল বল বলতে এরকম না বলটা কখনো বাড়বে কখনো উপরে উঠবে, এরকম না। গ্রাফ, সাপোজ যদি আমরা গ্রাফ চিন্তা করলে পরিবর্তনশীল বলটা কখনো বাড়বে কখনো কমবে, কখনো বাড়বে অথবা বাড়তেই থাকবে অথবা কমতেই থাকবে, কিন্তু কোনোদিনও ধ্রুব বলের মতন সমান হবে না। অর্থাৎ ধ্রুব বলের গ্রাফ যেহেতু এরকম হবে না। এটা তখনই সম্ভব যখন এফটা পরিবর্তনশীল বল নয়, ধ্রুব বল। কিন্তু এখানে এফটা পরিবর্তনশীল বল না, সরি এখানে এফটা পরিবর্তনশীল বল। এখানে যে এফটা ড্র করলাম ওই এফটা কিন্তু পরিবর্তনশীল বল নয়। বোঝা গেছে কিনা? সো দেখো ভাইয়া, এ বিন্দুতে বল যা, বি বিন্দুতে কি বল সেম না? বল সেম না। হ্যাঁ, বল সেম না, এতটুকু আমরা বুঝছি। এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা প্রিভিয়াস লেকচারের কয়েকটা টপিক মনে করার চেষ্টা করি। আমি যখন এফ ভার্সেস এস এর গ্রাফ আঁকছিলাম, যেখানে একটা ছিল ধ্রুব বল, সেখানে দেখো তো ভাইয়া, স্মরণটা যদি এ পরিমাণ হয় এবং বলটার পরিমাণ যদি এটা হয়, তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করছিলাম না? এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই কৃতকাজ ছিল না? ধ্রুব বলের সাহায্যে যখন আমরা কৃতকাজ বের করতাম তখন এই ক্ষেত্রটার ক্ষেত্রফল এফ ভার্সেস এস, যেখানে এফটা তোমার ধ্রুব বল, এই ক্ষেত্রটার ক্ষেত্রফলটা কৃতকাজ না? একইভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করার জন্য আমরা ক্ষেত্রের হেল্প নিব। সাপোজ এটা একটা গ্রাফে আমি এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ বরাবর এফ নিলাম, যেটা পরিবর্তনশীল বল, মানে এক্স অক্ষ বরাবর সরণ নিলাম।
ঠিক আছে, এবার এই সরণটা কিন্তু বলের দিকে। তাহলে দেখো তবে এই ক্ষেত্রটা যদি আমি যোগ করি, তাহলে দেখো তবে যে ক্ষেত্রটা ক্রিয়েট হয়েছে ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমানই কৃতকাজ। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল সমান কৃতকাজ। এখন যে ক্ষেত্রটা ক্রিয়েট হয়েছে ভাইয়া, সে ক্ষেত্রটা তো আয়ত না, বর্গ না, কিংবা রম্বস না, কিংবা সামান্তরিক না, না সমকোণী ত্রিভুজ না, ত্রিভুজই না এটা। তাহলে এটা এমন একটা ক্ষেত্র বা এমন একটি শেপ তৈরি হয়েছে যে শেপটার ক্ষেত্রফল চাইলেই আমরা সাধারণ নিয়মে বের করতে পারি না। আমরা যদি একটু আমরা মনে করি অন্তরীকরণের সাহায্যে আমরা যে কোনো ফাংশনের ঢাল বের করতাম, অন্তরীকরণের সাহায্যে আমরা যে কোনো ফাংশনের ঢাল বের করতাম, কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা যে কোনো শেপের ক্ষেত্রফল বের করতে পারি। কিভাবে? ইন্টিগ্রেশনের সাহায্যে, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যে কোনো একটা ক্ষেত্রকে অনেকগুলো স্লাইডে ভাগ করি, অনেকগুলো টুকরায় ভাগ করি। সেটা ভাগ করতে হবে না, সেটা অটোমেটিক ভাগ হয়ে যায়। ঠিক আছে, আমরা সাপোজ প্রত্যেক অনেক হাজার হাজার বিন্দুতে ভাগ হয়। তোমার যদি জিজ্ঞেস করে 1 থেকে 10-এর সমষ্টি বের করো, তোমার থেকে 1 প্লাস 1 পয়েন্ট লট অফ 0.00001 প্লাস 1 পয়েন্ট, তারপর 0.00001 এভাবে যোগ করে যেতে হবে না। আমরা কিভাবে করি? আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে সরাসরি করে ফেলতে পারি। তাই আমরা পরিবর্তনশীল বলের যে কৃতকাজ, সেই কৃতকাজটা বের করার জন্য আমরা ইন্টিগ্রেশনের হেল্প নিব। ইন্টিগ্রেশনের হেল্প নেওয়ার জন্য আমি এই পুরো ক্ষেত্রটাকে কয়েকটা স্লাইডে ভাগ করি। ঠিক আছে, এখন দেখো বোঝার সুবিধার্থে আমি হয়তো দেখা যায় যে বড় বড় স্লাইডে ভাগ করবো, কিন্তু সেটা বাস্তবে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে বিন্দুতে ভাগ করে। প্রত্যেকটা বিন্দুতে, জাস্ট প্রত্যেকটা বিন্দু একটা 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 এরকম বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন বল থাকে। ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমি এভাবে ভাগ করতেছি। তাহলে দেখো ভাই, এতটুকু বুঝছো? ভাগ করছি। এখন আমি ইন্টিগ্রেশনের সাহায্যে যেহেতু ক্ষেত্রফলটা বের করব, সেই ক্ষেত্রফলটা বের করার জন্য আমি এই ভাগকৃত অংশ থেকে যে কোনো একটা অংশকে নিব। ঠিক আছে, যে কোনো একটা অংশকে নিব। আমি উপরে লিখি, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, সাপোজ আমি এই অংশটা নিলাম, এই যে অংশটা, এবং এই অংশের একটা মান থাকবে না, সেটা ডেল এক্স, এই অংশটার মান। ঠিক আছে, ডেল এক্স। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রত্যেকটা অংশের মানই সেম, প্রত্যেকটা অংশ কিন্তু সমানভাবে বিভক্ত হবে। এটা ডেল এক্স না, এটাও ডেল এক্স, এটাও ডেল এক্স, এটাও ডেল এক্স, এটাও ডেল এক্স, এরকম হাজার 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 বিন্দুতে বিভক্ত হবে। প্রত্যেকটা বিন্দুর যে দৈর্ঘ্য বা সবগুলাই ডেল এক্স। এমন সেজন্য এই ডেল এক্সকে বলা হয় অতি নগণ্য, অতি নগণ্য, অথবা টেন্স টু 0, শূন্যের খুব কাছাকাছি। এখন আমায় বলো ভাইয়া, এখন আমি এই ডেল এক্স এর সাহায্যে কৃতকাজ বের করব। এই ডেল এক্স এর সাহায্যে কৃতকাজ বা এই ডেল এক্স এর কৃতকাজ অবশ্যই ডেল ডাব্লিউ হবে না, কারণ আমি জাস্ট এই অংশটার কৃতকাজটা বের করব, এই অংশটার কৃতকাজটা বের করব, যেটা ডেল ডাব্লিউ। এভাবে প্রত্যেকটা অংশকে আমি ডেল ডাব্লিউ 1, ডেল ডাব্লিউ 2 ধরে নিব, এবং প্রত্যেকটা স্লাইডের বা প্রত্যেকটা অংশের ডেল এক্স যেহেতু সেহেতু ডেল এক্স। এবং আমায় বলতে হবে যেহেতু এই বলটা পরিবর্তনশীল বল, ঠিক আছে, এখানে যে কোনো মান থাকতে পারে, তাহলে এ বিন্দুতে থাকবে বল F1, বি বিন্দুতে F2, সি বিন্দুতে F3, ডি বিন্দুতে F4, ই বিন্দুতে F5, এফ বিন্দুতে F6, এভাবে Fm পর্যন্ত m সংখ্যক। বুঝছো?
আমরা ডেল W1টা বের করি Fs, আমরা ফর্মুলা জানি, আর যেহেতু সরণ বলের দিকে, ঠিক আছে, সেহেতু থিটার মান 0। ডেল W1 সমান আমি কি লিখব, F1 ডেল x। একইভাবে ডেল W2 সমান কি লিখব, F2 ডেল x। একইভাবে ডেল W3 সমান F3 ডেল x। এভাবে আপ টু ডট ডট অসংখ্য ডেল W ক্যাপিটাল N সমান F N ডেল x। এতটুকু আমরা বুঝছি। এবং এখানে ডেল এক্সটা অতি নগণ্য, অর্থাৎ টেন্ডস টু 0। এখন আমায় বলো তো ভাইয়া, এই পুরো ক্ষেত্রটার কৃতকাজ পাওয়ার জন্য এই প্রত্যেকটা অংশে কৃতকাজ বের করে যোগ করে দিলে হবে না? এই যে W1 W2 W3 Wn সংখ্যক কৃতকাজ আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা এই পুরো ক্ষেত্রটার কৃতকাজ পাবো না? অবশ্যই পাবো। আমরা পুরো ক্ষেত্রটার কৃতকাজ পাওয়ার জন্য প্রত্যেকটা W কে যোগ করে দিব, অর্থাৎ W সমান আমরা এখান থেকে কি পাই ভাইয়া, W সমান ডেল W1 প্লাস ডেল W2 প্লাস ডেল W3 প্লাস আপ টু ডট ডট প্লাস ডেল W। এটা বুঝছো, এই লাইনটা বুঝছো? এখন দেখো ডেল W1 সমান আমরা কি জানি, F1 ডেল x, ডেল W2 সমান F2 ডেল x, ডেল W3 সমান F3 ডেল x, এবং ডেল Wn মানে কি, Fn ডেল x। এতটুকু বুঝছো? এখন আমরা এটাকে ম্যাথমেটিক্স ভাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে এভাবে প্রকাশ করতে পারি না? W equals to summation of, দেখো summation of W equals to summation of কত সংখ্যক পর্যন্ত, n সংখ্যক না, উপর লিখবো n, এবং কোথার থেকে শুরু হয়েছে, f(1) না, f1 থেকে শুরু হয়েছে না? তাহলে এটাকে যদি আমি k লিখি, k equals to 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি জানো, fk del x। এটা বুঝছো? দেখো এটা মানে কি, fk মানে কি ভাইয়া, f1 del x, k সমান 1 মানে হলো 1 থেকে স্টার্ট হবে, f1 del x থেকে স্টার্ট হবে, এখন কত পর্যন্ত, n পর্যন্ত, অর্থাৎ fn del x পর্যন্ত। এখানে n মানে হলো 1 2 3 4 5 6 আপ টু ডট ডট ডট, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এতটুকু আমরা বুঝি। এখন দেখো তো, বলো তো ভাই, আমি শুরুতে বলছিলাম না এই ডেল এক্সটা, অর্থাৎ এই ডেল এক্সটা টেন্ডস টু 0, অর্থাৎ শূন্যের খুব কাছাকাছি। শূন্যের যদি খুব কাছাকাছি হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি না, W equals to, দেখো, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 summation of n k equals to 1 fk del x। এই লাইনটা বুঝছো, লিমিট del x tends to 0, এটা কেমনে পাইছি, আমরা প্রথমেই বলছিলাম del x tends to 0। del x tends to 0 কিভাবে বুঝছো, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে del x, এই যে del x অংশ, এটা অতি নগণ্য, অর্থাৎ tends to 0, অর্থাৎ শূন্যের খুব কাছাকাছি। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাইলাম, এটা পাইছি। এখন আমায় বলো তো ভাইয়া, এখন আমরা যদি ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখি, আমি ফার্স্ট একটা ইনশিওর করো, এই বস্তুটা x1 বিন্দু থেকে x2 বিন্দুতে আসছে, x1 বিন্দু থেকে x2 বিন্দুতে আসছে। ইনিশিয়াল পয়েন্ট কোনটা, x1, ফাইনাল পয়েন্ট কোনটা, x2, আদি বিন্দু কোনটা, x1, শেষ বিন্দু কোনটা, x2। এখন আমায় বলো তো ভাইয়া, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, লোয়ার লিমিট আপার লিমিট কি দিব বুঝছো, লোয়ার লিমিট দিব x1, লোয়ার লিমিট কি দিব x1, কারণ বস্তুটা x1 বিন্দু থেকে গেছে, কতটুকু কোথায় গিয়ে পৌঁছাইছে, x2 তে, তো আমি আপার লিমিট দিব x2। এতটুকু বুঝছো? এখন দেখো তো ভাইয়া, এই সবগুলো বল না, এই বলগুলোকে আমরা
এবং এটা এফ ইকুয়ালস টু এস না, এটা একটা ফাংশন না, ফাংশন আকারে না, কারণ এই বলটা ভিন্ন একটা চলকের উপর নির্ভর করতেছে। এখন এস এর জায়গায় এক্সও থাকতে পারে, অর্থাৎ এফ ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 5xও থাকতে পারে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না ভাইয়া? দেখো ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল সাইন দিছি লোয়ার লিমিট x1 আপার লিমিট x2, এটাকে আমি দিব f of x dx। dx কেন জানো? সরণ, অর্থাৎ আমরা কি বলতে পারি ভাইয়া? কি বলতে পারি বলের ফাংশনকে সরণের সাপেক্ষে যদি আমরা যোগজ করি বা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কৃতকাজ পাই। এতটুকু বুঝছো কিনা দেখো, আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, আমাদের বইয়ে সব কিছু আছে। আমি বোঝার সুবিধার্থে স্পষ্ট বোঝার সুবিধার্থে বড় বড় অংশে ভাগ করছি। বাস্তবে কিন্তু ভিন্ন ব্যাপার, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, ডেলেক্সটা অনেক নগণ্য। তাহলে আমরা দেখো তবে এখানে আমি কি পাইছি? এখানে ডাব্লিউ ইকুয়ালস টু, এটা মনে রাখো, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল সাইন লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 f of x dx। বুঝছো? এখন f of x টা একটা বল না, সুতরাং f of x এর জায়গায় আমি কি লিখতে পারি? f লিখতে পারি, বল লিখতে পারি, f dx। এটা মাথায় বসছে? সরণটা যেহেতু x তাই আমরা dx লিখছি। এখানে আপার লিমিট লোয়ার লিমিট x1 x2 লিখছি, তাই এখানে dx লিখছি। যদি এটা s ইনিশিয়াল দিতাম, s i দিতাম, s ফাইনাল পয়েন্ট s f দিতাম, তাহলে f ds হতো। s মানে সরণ। এখানে dx টা কি বোঝানো হচ্ছে জানো ভাইয়া? dx দ্বারা কি বোঝানো হচ্ছে জানো? ক্ষুদ্র সরণ, খুব অল্প পরিমাণ সরণ। এইটা যেটাকে আমি ধরে নিয়েছিলাম ডেলেক্স, এটা ক্ষুদ্র সরণ। এই ক্ষুদ্র সরণের জন্য এই ক্ষুদ্র সরণ ইউজ করে, দেখছো, এই ক্ষুদ্র সরণ ইউজ করে আমি এই বস্তুটার পুরো সরণের কৃতকাজটা বের করছি। তাহলে দেখো, সুতরাং আমরা f w ইকুয়ালস টু কি পাইছি? এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা w ইকুয়ালস টু কি পাইছি? আমরা w ইকুয়ালস টু কি পাইছি? x1 x2 f dx। এতটুকু বুঝছো? এখন এটা তখনই হয়েছে যখন থিটা ইকুয়ালস টু কি? যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি না হয় তাহলে f dx cos থিটা। এখন আমার বলতো ভাইয়া, f dx cos থিটার জায়গায় কি লিখতে পারি আমি? f ভেক্টর ডট dx ভেক্টর। সুতরাং w সমান আমি কি পাইছি? f ভেক্টর ডট dx ভেক্টর। এতটুকু বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ যদি বুঝো, তাহলে চলো একটা ম্যাথ সলভ করি। আমি ম্যাথ যদিও নিয়ে আসছি, এই যে ম্যাথ নিয়ে আসছি আমি। সো এটা মাথায় রাখবা, যদি না বুঝে থাকো তাহলে ম্যাথের মাধ্যমে আমি বুঝাই ফেলবো ইনশাল্লাহ। সো ম্যাথটা কি বলছে দেখো, ম্যাথে বলছে একটা বস্তুর উপর f পরিমাণ বল প্রয়োগ করছে, ফলে বস্তুটা x equals to 2 বিন্দু থেকে x equals to 6 বিন্দুতে পৌঁছায়, x অক্ষের উপর, এটা x অক্ষ পৌঁছায়। এবং f এর সমীকরণ দেওয়া আছে ভাইয়া x স্কয়ার প্লাস 3x প্লাস 7 নিউটন। এবার বলতে ভাই এখানে f টা পরিবর্তনশীল বল কিনা? একটা ইজিলি ওয়ে বলে দিই,
আমি বল যখন, দেখো এটা মাথায় রাখবা, বল যখন অন্য কোনো, দেখো বল যখন, বোঝা যাচ্ছে, বল যখন অন্য কোনো চলকের উপর নির্ভর করে তখন সেই বল পরিবর্তনশীল বল। সে অন্য কোনো চলক বলছি না, এখানে চলক এক্স ওয়াই সময় স্মরণ হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এফ কে যখন আমরা অন্য কোনো চলক দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, পরিবর্তনশীল বল, তো এখানে এফটা পরিবর্তনশীল বল। আমাদের বের করতে বুঝছে কৃত কাজ কত। ঠিক আছে, আমরা কৃত কাজের ফর্মুলা কি শিখছি ভাইয়া? সো আমরা সলভ করি। আমরা জানি w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন x1 x2 f dx। এখন তোমাদের কোয়েশ্চেন এখানে আপার লিমিট কোনটা, লোয়ার লিমিট কোনটা? আমি দেখো তো ভাই, x ইকুয়ালস টু 2 বিন্দু থেকে 6 বিন্দুতে আমি কি বলছিলাম, যে বিন্দু থেকে স্টার্ট হবে ওইটা হলো লোয়ার লিমিট, তার মানে এখানে 2 হলো লোয়ার লিমিট এবং 6 না, 6 যে বিন্দুতে পৌঁছে সেটা হলো আপার লিমিট। f এর জায়গায় কি লিখবো আমরা? f এর ফাংশনটা লিখবো। f এর ফাংশনটা কি? x² প্লাস 3x প্লাস 7 dx। এটা বুঝছো? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী ইন্টিগ্রেশন করে দিব। আমরা কি জানি ভাইয়া? ইন্টিগ্রেশন যদি x টু দি পাওয়ার n হয়, এটা সমান আমরা কি জানি? x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 প্লাস c। ফর্মুলাগুলো জানতে হবে, ঠিক আছে? আর যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট থাকলে আপার লিমিট থেকে লোয়ার লিমিটগুলো মাইনাস এখানে মান বসাই। ঠিক আছে, ঠিক আছে। আমরা চাইলে, আমার যেহেতু সময় কম, আমি ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি করে দিচ্ছি। সরাসরি কিভাবে করে দেখো ভাইয়া? সরাসরি করার জন্য কি দিবা? এখানে দেখো ভাইয়া ইন্টিগ্রেশন সাইন আছে, দেখতেছো? এই যে ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন সাইনটা দিবা, দিয়ে দেখবা ইন্টিগ্রেশন সাইনের উপরে আপার লিমিট এবং লোয়ার লিমিট এবং পাশে বসাবা। তাহলে আমরা কি পাইছি ভাইয়া? আপার লিমিট আমাদের দেওয়া আছে 6, আপার লিমিট দেওয়া আছে 6, আপার লিমিট দেওয়া আছে 6, লোয়ার লিমিট দেওয়া আছে 2, ফাংশন দেওয়া আছে ভাইয়া x² দেখো x² প্লাস 3x প্লাস 7, এই দেখো এভাবে বসাবা। আপার লিমিট 6, লোয়ার লিমিট 2, x² প্লাস 3x প্লাস 7 dx সমান চিহ্ন বসাবা। আনসার আসছে 436 ডিভাইডেড বাই 3, বুঝছো? অর্থাৎ 145.33। এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, পরীক্ষা কিভাবে সরাসরি লিখে দিতে পারবে? হ্যাঁ, সরাসরি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো একটু কলেজে প্রবলেম করতে পারে, তবে সরাসরি লিখে দিতে পারবা। চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো, এই ফর্মুলায় ভেঙে ভেঙে লিখতে পারো, ঠিক আছে? সো ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা যদি বুঝে থাকো, তাহলে আমরা আরেকটা টপিকে চলে যাই। এখন আমরা দেখবা, আমরা যে বলগুলো প্রয়োগ করতেছি ওই বলগুলো কিন্তু একই তলের উপর, একমাত্রিক বল এগুলো। একমাত্রিক বলতে দেখো, আমি তোমায় দেখাই। বলটা যদি ভাইয়া দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে বল প্রয়োগ করা হয়, টপিকটা কি? দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে, দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে।
বল প্রয়োগ। দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে বল প্রয়োগ। আমি ক্লাসের শুরুতে বলছিলাম, অর্থাৎ লেকচার 1-এ বলছিলাম তোমার কাজক্ষমতা শক্তি বোঝার জন্য ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগবেই, এবং ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ক্যালকুলেশনটা আমরা ভেক্টর থেকে শিখছি। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারতে হবে। যদি না পারো তাহলে মিনিমাম ফর্মুলাগুলা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সো আমরা বলছি দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক তলে বল প্রয়োগটা বুঝিয়ে দিই, তাহলে দ্বিমাত্রিক অটোমেটিক্যালি পারবা। সো দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক তলে বল প্রয়োগটা মানে কি, এই একটা বস্তুকে আমি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করলাম, ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করলাম, জেড অক্ষ বরাবর বল প্রয়োগ করলাম। তাহলে বলো তো ভাই, এক্স অক্ষ বরাবর যদি বল প্রয়োগ করি, এক্স এককের একক ভেক্টরকে আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর যদি বল প্রয়োগ করি সেটা হবে এফ এক্স আই ক্যাপ। এতটুকু বুঝছো? ওয়াই অক্ষ বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে সেটা হবে ভাইয়া এফ এক্স জে ক্যাপ। জেড অক্ষ বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে সেটা হবে এফ জেড কে ক্যাপ। এফ জেড কে ক্যাপ। এতটুকু আমরা বুঝছি। বল প্রয়োগ করলে সরণ হবে না ভাইয়া, তাহলে সরণ কি হবে জানো? সরণ হবে এস এক্স আই কে, এটা সরণ হবে, সরি এটা ওয়াই হবে, এস ওয়াই জে কে, এটা সরণ হবে ভাইয়া এস জেড কে কে। এখন দেখো তিনটা বল এবং তিন দিকের সরণ হচ্ছে না, মানে বুঝাচ্ছে না, তাহলে আমরা টোটাল এফটা কি জানো? অর্থাৎ এফ ভেক্টর সমান কি লিখতে পারি জানো? এফ এক্স আই ক্যাপ, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এটা বুঝছো? এফ ভেক্টর ইকুয়ালস টু এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, এবং এস ইকুয়ালস টু কি জানো? এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ। এখন তো ভাই এটা তো ভাই পরিবর্তনশীল বল, তাহলে আমাদের সরণের ক্ষুদ্র মানটা নিতে হবে না, তাহলে আমরা কি করে দিব ভাই? ডিএস ক্যাপ করে, যদি ডি আনি তাহলে প্রত্যেকটা জায়গায় সেম ডি চলে আসবে, এফ প্লাস ডিএস ওয়াই জে ক্যাপ প্লাস ডিএস জেড কে ক্যাপ। বুঝছো ভাইয়া? এটা বুঝছো? এখন আমরা কিন্তু ভাই বলের কিন্তু পরিবর্তনশীল বল এবং সরণের জন্য আমরা কিন্তু কৃতকাজের ফর্মুলা জানি। দেখো পাশে লিখি আমি, দেখো কৃতকাজ ইকুয়ালস টু, আমি কি বলছি? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। ডিএস এক্সও হতে পারে, ঠিক আছে? যেহেতু এস সরণ হয়েছে তাই এস লিখছি। তাহলে এখন তোমাদের বলতে পারে ভাই আপার লিমিট থাকবে কিনা, লোয়ার লিমিট থাকবে কিনা? হ্যাঁ থাকবে ভাইয়া। সাপোজ ধরে নাও বস্তুটা x1, y1, z1 বিন্দু থেকে x2, y2, z2 বিন্দুতে গেছে, ধরে নাও, ঠিক আছে? x1 ধরে নাও x1, y1, z1 থেকে x2, y2, z2 তে গেছে। তাহলে দেখো এখন আমি f ভেক্টরের জায়গায় কি বসাবো? দেখো এফ এক্স আই কে, লেখা বোঝা যাচ্ছে? এফ এক্স আই কে প্লাস এফ ওয়াই জে কে প্লাস এফ জেড কে কে ডট ডিএস সমান কি? ডিএস এক্স আই কে প্লাস ডিএস
ওয়াই জে ক্যাপ প্লাস ডিএস জেড কে ক্যাপ। এটা বুঝছো ভাই, ডট গুণন করব, বুঝছো? এফ ভেক্টরের জায়গায় জাস্ট এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ বসাই দিছি। এবং ডিএস ক্যাপ ডিএস ভেক্টরের জায়গায় আমরা কি ডিএস এক্স আই ক্যাপ ডিএস ওয়াই জে ক্যাপ ডিএস জেড কে ক্যাপ বসাইছি। এখন ডট গুণ করব, এফ এক্স আই ক্যাপ ডট ডিএস এক্স আই ক্যাপ চলে যাবে। তাহলে শুধু কি থাকে, দেখো এফ এক্স ডিএস এক্স থাকে, বুঝছো? আই ক্যাপ চলে যাবে, জে ক্যাপ চলে যাবে, কে ক্যাপ চলে যাবে। তাহলে থাকে ভাইয়া এফ ওয়াই ডিএস ওয়াই প্লাস এফ জেড ডিএস জেড। এতটুকু বুঝছো? এখন দেখো আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি না, এফ এক্স ডিএস এক্স এফ ওয়াই ডিএস ওয়াই প্লাস এফ জেড ডিএস জেড। এটা বুঝছো? আলাদা আলাদাভাবে লিখছি, জাস্ট আলাদা আলাদা করে লিখছি। এখন হলো ভাইয়া আপার লিমিট লোয়ার লিমিট, একটু বোঝার চেষ্টা করো। বস্তুটা এ বিন্দু থেকে এই বিন্দুতে গেছে না, অর্থাৎ দেখো তো ভাই x1 থেকে x2 গেছে না, x অক্ষের কথা চিন্তা করো, অর্থাৎ এটার ক্ষেত্রে হবে x1, এটা হবে x2। এটা বুঝছো? এখন দেখো তো ভাইয়া y1 থেকে y2 গেছে না, অর্থাৎ এটা হবে y1, এটা হবে y2। এরপরে দেখো তো ভাইয়া z1 থেকে z2 গেছে না, এটা হবে z1, হবে z2। সুতরাং আমরা w সমান কি পাইছি জানো? এতটুকু বুঝছো? দেখো আমি আবার রিক্যাপ করতেছি। দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে যখন বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করার ফলে যখন আমাদের কৃতকাজ বের করতে হবে, তখন কৃতকাজের ফর্মুলা কি জানো? ইন্টিগ্রাল লোয়ার লিমিট এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 fx ds x প্লাস আবার ইন্টিগ্রেশন সাইন ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে লোয়ার লিমিট y1 আপার লিমিট y2 fy dsy প্লাস ইন্টিগ্রেশন সাইন আবার লোয়ার লিমিট z1 আপার লিমিট z2 fz dsz। fx দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? x অক্ষে যে বল প্রয়োগ করার ফলে ক্ষুদ্র সরণ dsx হয়েছে। এখন যদি ত্রিমাত্রিক বলে, ত্রিমাত্রিকের ক্ষেত্রে এটা, যদি দ্বিমাত্রিক বলে আমরা জাস্ট এটা লিখবো না, ইন্টিগ্রেশন z1 z2 f of z fz dsz এটা লিখবো না, xy এরটা লিখবো দ্বিমাত্রিকের ক্ষেত্রে। ত্রিমাত্রিক হলে তিনটা আসবে। এতটুকু বুঝছো? তাহলে আমরা f এর w এর নতুন ফর্মুলা কি পাইছি? আমরা w এর তিনটা ফর্মুলা পাইছি। একটা হলো w equals to f dot s dot, যেটা ধ্রুব বলের ক্ষেত্রে। আরেকটা হলো ভাইয়া পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা পেয়েছি, w equals to তোমার ইন্টিগ্রেশন সাইন x ইনিশিয়াল লোয়ার লিমিট x ফাইনাল আপার লিমিট f ভেক্টর ডট ds ভেক্টর। আবার যখন সে বলটা দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে বল প্রয়োগ হবে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি w equals to ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রাল x1 লোয়ার লিমিট x2 আপার লিমিট fx dsx প্লাস ইন্টিগ্রাল সাইন লোয়ার লিমিট y1 আপার লিমিট y2 fy dsy। ত্রিমাত্রিক যখন বলবে তখন প্লাস দিয়ে আমরা ইন্টিগ্রাল সাইন z1 z2 fz dsz বলবো, ঠিক আছে? এতটুকু বুঝছি আমরা এটা। এবার আসলে আমরা ম্যাথ সলভ করি। ম্যাথ সলভ করার মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার হব। ম্যাথ বলছে একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে সরণ হয়েছে, কি পরিমাণ বল প্রয়োগ করছে? F equals to বলতেছে 4i cap প্লাস মাইনাস 3j cap প্লাস 2k cap। আদি বিন্দু ছিল 4,
3,1 থেকে 5,2,0, তাহলে বলছে কৃতকাজ করো। আমরা শুরু করি। w ইকুয়ালস টু কি জানি ভাই আমরা, দেখো x1 x2 f of x dsx, ঠিক আছে, প্লাস x2 সরি প্লাস y প্লাস ইন্টিগ্রাল সাইন লোয়ার লিমিট y1 y2 f of y। আমি বেশিরভাগ ক্যামেরার পিছনে কেন থাকতেছি, কারণ হঠাৎ করে ক্যামেরাটা চলে যায়, সেজন্য ভিডিওটা অফ হয়ে যায়, তাই ds y লিমিট z2 z1। এটা কেন z1 লিখতেছি, কারণ এটা ভাই ত্রিমাত্রিক বল, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দেখে বুঝবা। এখন দেখো ভাই x1 কি, x1 হলো 4 থেকে 5 এ গেছে, অর্থাৎ লোয়ার লিমিট 4 আপার লিমিট 5। f of x টা কি, f of x হলো 4i ক্যাপ, বুঝছো, অর্থাৎ মানে i ক্যাপ লিখবো না, 4 dsx, এটা বুঝছো। অথবা dsx না লিখে dx লিখতে পারো, ঠিক আছে, dx লিখতে পারো বা ds লিখতে পারো, সমস্যা নেই। তারপর দেখো y 3 থেকে 2, অর্থাৎ লোয়ার লিমিট 3 আপার লিমিট 2, f of y কি -3। তারপর z এর ক্ষেত্রে 1 থেকে 0, লোয়ার লিমিট 1 আপার লিমিট 0, fz কি +2, ds y ds z। এতটুকু বুঝছো, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এখন f of x এর জায়গায় কি লিখবো, i ক্যাপের জন্য i ক্যাপটা লিখবো না, x অক্ষের জন্য আমরা জাস্ট 4, y অক্ষের জন্য -3, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখবো না, সরাসরি ক্যালকুলেটরে মেরে দিবা, অথবা চাইলে করতে পারতেছো, করলে কি এরকম হবে জানো, এখান থেকে আমি কি পাচ্ছি 4 5 4 5 4 5 into 4 into 5 minus 4 into 4, এটা -3 2 3, এটা 2 সরি 0 1। সুতরাং আনসার কি আসে, 4 তারপর -3 না 2 3 প্লাস 2, আপার লিমিট এটা 0, লোয়ার লিমিট 1, আনসার আসতেছে 13 জুল। বুঝে গেছে, বুঝছো, ত্রিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক তলে বল প্রয়োগ করলে। সো আমি কয়েকটা ম্যাথ HW দিয়ে দিচ্ছি, 2টা ম্যাথ HW দিয়ে দিব, এগুলো আমি অবশ্যই নেক্সট লেকচারে সলভ করাই দিব। একটা ম্যাথ হলো বল প্রয়োগের ফলে, দেখো কি পরিমাণ বল প্রয়োগ করছে, x3 2x2 নিউটন বল প্রয়োগ করছে, ফলে দেখো 4,3,1 বিন্দু থেকে 4,2,1 বিন্দুতে পৌঁছাইছে, তাহলে বলছে কৃতকাজ কত। এগুলো আমি নেক্সট লেকচারে সলভ করে দিব। তারপর বলছে একটা বস্তু এর উপর
বল প্রয়োগ করছে কত, মাইনাস এম ইন্টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ নিউটন 1,0 বিন্দু থেকে 0,1 বিন্দুতে পৌঁছেছে। বলছে দেখাও যে কৃত কাজ শূন্য, অথবা বলছে দেখাও যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা ম্যাথ এইচডব্লিউ দিচ্ছি। এই দুইটা ম্যাথ আমি অবশ্যই লেকচার নাম্বার 4 এ সলভ করে দেব, এবং আমরা লেকচার নাম্বার 4 এ গ্রাফ থেকে কৃত কাজ কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো, এবং এই দুইটা ম্যাথ সলভ করে দিব। সো আজকের ক্লাস এতটুকুই। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম।